আচ্ছা, আমরা পড়ছি আইন আদালত বা লিখিত পূর্ণাঙ্গ নোট হতে। এখন টপিক 9, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার। রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ সংক্রান্ত বিধান আমরা পড়ব। প্রতিফলিত ধারা 51 এবং আদেশ হচ্ছে 40। এসআর অ্যাক্টের 44 ধারাতে কিন্তু কি আছে, মানে সিভিল কোর্টের রিসিভার নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে এসআর অ্যাক্টের বা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 44 ধারায়। কিন্তু পদ্ধতি বা কোন পদ্ধতিতে নিয়োগ দেওয়া হবে, ক্ষমতা কি হবে, দায়িত্ব কি হবে, এগুলো বলা আছে এখানে 51 ধারা এবং আদেশ 40-এ। বুঝতে পেরেছেন? এছাড়া একটা 44 ধারার মধ্যেও কিন্তু বলা আছে। হ্যাঁ, স্বপ্ন আপু কি বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ওই যে যেটা বললেন যে বাদী যদি বেশি হয় এবং এক একজন বাদী আলাদা আলাদা যদি উকিল নিয়োগ দেয়, না আমি সেটা বলিনি। সেক্ষেত্রে বিবাদী একাধিক বলেছি। বাদী তো বাদী হ্যাঁ তো হ্যাঁ সরি মামলা ফাইলিং বিবাদী, করে, বাদীর উকিল একটাই হয়, 100টা বাদী হলেও। হ্যাঁ হ্যাঁ বিবাদী আলাদা আলাদা যদি উকিল করে হুম নিয়োগ দেয়, হুম তাহলে ওই আলাদা আলাদা 10 জনের ভিতর ধরলাম সাপোজ একজনে একজন উকিল নিয়োগ দিল, হুম। সে কি তার ওই অংশের জন্য উকিলটা দাঁড়াবে? তার ওই সবার জন্যই তো হবে এটা। হ্যাঁ হ্যাঁ, মনে করেন যে আপনি নওগাঁ থেকে রাজশাহীতে আসবেন, ঠিক আছে? এখন আপনি আসবেন, আপনার সাথে আরো 2 জন আসবে। একজন আসলে ভাড়া লাগবে, 100 টাকা। যদি 3 জন আসেন 300 টাকা লাগবে না? হ্যাঁ তো 3 জন উকিল নিয়োগ দিতে যেমন খরচ বেশি, তাহলে 3 জন ওই যে সুবিধাটা, তাহলে 3 জনের 3টা সিট পাবে। টিকিট কাটলে তোর সিট হ্যাঁ দিবে আলাদা আলাদা, তাই না? তাহলে মন্তব্যের হুম। যে অধিকার, এই সবাই সমানভাবেই পাবে। তাহলে একটা বিবাদী যদি একবার আবেদন করতে পারে, তাহলে একাধিক বিবাদী হলে তাদেরও কিন্তু আবেদন করার সুযোগ আছে। এটাই তো বোঝালাম, সহজ কথা তো। সেটাই তো মানে অ্যাডভোকেট তার একজনের জন্য নিয়োগ দিলেও তো একজনের জন্য কাজ করবে না, সবার জন্য তো কাজটা হবে। না, এটা ভুল কথা। আপনি একটা টিকিটে কি 3 জন যাত্রা করতে পারবেন? এত হচ্ছে না কিন্তু মামলার ইয়ের ক্ষেত্রে তো যে মামলা। মামলার ক্ষেত্র আমার মনে করেন যে আমার এই মামলায় 27টা বিবাদী। এখন যদি আমি জি বিবাদী পক্ষে 27 নম্বর বিবাদী পক্ষের যিনি অ্যাডভোকেট হয়েছেন কি, তিনি শুধুমাত্র হ্যাঁ 27 নম্বর বিবাদী পক্ষের যে স্বার্থ সেটা নিয়ে কথা বলবেন। 1 থেকে 26-এর মানে মামলায় কোনো স্বার্থ আছে কিনা এটা নিয়ে কোনো কথাই বলবেন না উনি। ও এই কাহিনী। অবশ্যই এটা কাহিনী। আমি আমি যার জন্য উকিল নিযুক্ত হয়েছে আমি তার স্বার্থ নিয়ে কথা বলবো। যার জন্য উকিল নিযুক্ত হয়নি আমি কেন নিজের খেয়ে বোনের মোষ তাড়াতে যাবো আপু? বোঝেননি? জি জি। আমাকে যে 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 ফি যে দিবে আমি গাড়িতে তার টিকিট জন্য কাজ কাটবে, করবো, তাই না? যে যে আপনি গাড়িতে কিন্তু টিকিট একটু কাটবে বলবেন, সেই গাড়িতে যাত্রা করতে হবে। ক্লিয়ার হলো বিষয়টা? হইলো কি দুদিন দুদিন আর কি। এটা এটা সহজ জিনিস, কঠিন কিছু না। আচ্ছা, এখানে আমরা 5টি প্রশ্ন পড়ব। রিসিভার কি? রিসিভ রিসিভার কোন ব্যক্তি বা রিসিভার কাকে বলে? বা রিসিভার কে কাকে বলে, তাই না কে, কারণ রিসিভার তো মানুষ, তাই না? রিসিভার বা তত্ত্বাবধায়ক হচ্ছেন আদালত কর্তৃক নিযুক্ত একজন কর্মকর্তা, যিনি মোকদ্দমা চলাকালীন সময়ে বিরোধীয় সম্পত্তির বা নালিশি সম্পত্তির, যেটাই বলি, বা মোকদ্দমা বিষয়বস্তু, যেটাই বলি না কেন, তত্ত্বাবধান করেন। রিসিভার নিয়োগ আদালতের ইচ্ছাধীন ক্ষমতা বা বিবেচনা সুবিবেচনার উপর নির্ভর করে। তবে নিয়োগের সময় যথাসম্ভব বিচার বিভাগীয় মূলনীতি ও প্রচলিত আইনের প্রতি সতর্ক দৃষ্টি রাখা হয়। এই হচ্ছে রিসিভারের সংজ্ঞা। কখন রিসিভার নিযুক্ত হয়? রিসিভার নিয়োগ, তাহলে সিপিসির ধারা 51 অনুসারে আদালত সঙ্গত মনে করলে ডিক্রির আগে বা পরে যে কোনো পর্যায়ে রিসিভার নিয়োগ করতে পারেন। এছাড়া 40 নম্বর আদেশের 1 নম্বর বিধিতে বলা হয়েছে যে সঙ্গত বা সুবিধাজনক মনে করলে আদালত একটি আদেশ দিয়ে নিম্ন বর্ণিত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। তাহলে অর্ডার 40 রুল 1-এ এই 4টা কথা বলা আছে কি?
ডিক্রির পূর্বে বা পরে কোনো সম্পত্তির জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ, সম্পত্তির হেফাজত করতে হবে তাই। সম্পত্তির দখল বা জিম্মাদারি হতে কোনো ব্যক্তিকে অপসারণ করার পরে রিসিভার নিয়োগ করবে। উক্ত সম্পত্তি রিসিভারের দখল, জিম্মিদারি বা ব্যবস্থাপনায় অর্পণ এবং রিসিভারকে সম্পত্তি প্রসঙ্গে মামলা দায়ের করা ও মামলার জবাব দেওয়া, সম্পত্তিটি হস্তগত করা, ব্যবস্থাপনা করা, এর সংরক্ষণ ও উন্নয়ন করা, খাজনা ও মুনাফা আদায় করা এবং উক্ত খাজনা ও মুনাফা বাবদ প্রাপ্ত অর্থ যথাবিহিত ব্যয় ও বিলি বন্টন করার ব্যাপারে সম্পত্তির মালিকের অনুরূপ ক্ষমতা, অর্থাৎ মালিক যেমন ক্ষমতা ভোগ করতে পারবে তেমন সুযোগ সুবিধা ভোগ করবে রিসিভার বা তত্ত্বাবধায়ক, অথবা আদালত যেরূপ উপযুক্ত মনে করেন সেরূপ ক্ষমতা অর্পণ করবেন কাকে? রিসিভারকে। এই দায়িত্ব দিয়ে দিব, সুনির্দিষ্ট দায়িত্ব দিয়ে দেয়। এভাবে আদালত ডিক্রি প্রাপক এবং দেনাদারের স্বার্থে একজন রিসিভার নিয়োগ করে থাকেন। অর্থাৎ যখন বাদী বিবাদী ঝগড়া করতে থাকে তখন এই সম্পত্তি একজন নিরপেক্ষ ব্যক্তির হেফাজতে চলে যায় আদালতের পক্ষে। রিসিভারের দায়িত্বসমূহ কি কি? এটা বলা আছে আদেশ 40 বিধি 3-এ। সম্পত্তি বাবদ প্রাপ্ত আদায়ের যথাযথ হিসাব দানের জন্য আদালত কর্তৃক নির্ধারিত জামানত যদি থাকে দাখিল করা। এখন রিসিভার যে নিয়োগ করাবে, রিসিভারকে মনে করেন যে একটা সম্পত্তি দেওয়া হলো, তার পরিবর্তে বললো যে এটা তো আপনি ভোগ দখল করবেন, তার পরিবর্তে আপনি কি একটা সিকিউরিটি দেন, কারণ রিসিভার আবার সম্পত্তি বিক্রয় করে দিয়ে যদি পালাই যায়, তাই না, তাহলে আবার সমস্যা। আদালত কর্তৃক নির্ধারিত ফর্মে এবং নির্দিষ্ট সময়ে হিসাব দাখিল। আদালতের নির্দেশ মোতাবেক তার নিকট হতে পাওনা পরিশোধ, কার নিকট হতে? রিসিভারের নিকট হতে। রিসিভার যদি একটা সম্পত্তি ভোগ দখল করে সেখান থেকে লাভ হবে না, এবং হিসাব করে রাখবে কত টাকা লাভ হলো, পরে আদালতে সেটা জমা দিবে। রিসিভারের একটা ফি আছে, সেই ফিটা সে নিবে। স্বেচ্ছাকৃত ত্রুটি অথবা গুরুতর অবহেলার দরুন সম্পত্তির কোনো ক্ষতি সাধিত হলে কার দ্বারা? রিসিভারের দ্বারা। তাহলে তার জন্য রিসিভারকেই দায়ী হতে হবে, মানে ক্ষতিপূরণও রিসিভারকে দিতে হবে। তাহলে রিসিভার সম্পত্তি যখন দায়িত্ব নেবে সেটা দেখভাল করা কি তার ডিউটি, এবং ডিউটি পালন না করলে এটার জন্য তাকে ক্ষতিপূরণও দিতে হতে পারে। রিসিভারের রক্ষণাবেক্ষণ হতে কি কি কারণে সম্পত্তি মুক্ত করা যাবে? রিসিভারকে সম্পত্তি দিলাম এবং কি কারণে সম্পত্তি রিসিভারের কাছ থেকে আবার ফিরিয়ে নেওয়া যাবে, অর্থাৎ রিসিভারকে দায়িত্ব মুক্ত করা যাবে। রিসিভারের রক্ষণাবেক্ষণ হতে যে সকল কারণে সম্পত্তি মুক্ত করা যায় তা কোথায় আছে? 40 নম্বর আদেশের বিধি 1-এর 2 উপবিধি এবং 4 নম্বর বিধিতে আছে, সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এখানে। তাহলে বিধি 1-এর উপবিধি 2-এ কি বলা হচ্ছে? কোনো ব্যক্তিকে সম্পত্তি দখল এবং জিম্মেদারি হতে অপসারণের ব্যাপারে মামলার কোনো একটি পক্ষের অধিকার না থাকলে আদালত ও অত্র বিধি বলে অনুরূপ ব্যক্তিকে অপসারণের ক্ষমতা লাভ করবেন না। বুঝতে পারলেন? এটা জি 1-এর উপবিধি 2-এ বলা আছে। আর 4 নম্বর বিধিতে কি বলা হচ্ছে? রিসিভার যদি আদালত কর্তৃক নির্ধারিত ফর্মে এবং নির্দিষ্ট সময়ে হিসাব দাখিল করতে ব্যর্থ হয়, আদালতের নির্দেশ মোতাবেক তার নিকট হতে পাওনা টাকা পরিশোধে ব্যর্থ হয়, স্বেচ্ছাকৃত ত্রুটি অথবা গুরুতর অবহেলার দরুন সম্পত্তি কোনো ক্ষতি সাধন করে, অর্থাৎ এই তিনটার যে কোনো একটা যদি কারণ ঘটায়, তাহলে উল্লেখিত কারণে রিসিভার সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে আদালত রিসিভারের সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিতে পারে। এখানে রিসিভারকে যে সম্পত্তি দেওয়া হয়েছে সেটাও ক্রোক করবে, এবং ওই সম্পত্তির যদি ক্ষতি করে রিসিভারের নিজস্ব সম্পত্তিও ক্রোক করা যাবে। ক্ষতি তো আমরা পড়ছিলাম যে রিসিভারের রক্ষণাবেক্ষণ হতে কি কি কারণে সম্পত্তি মুক্ত করা যায়, মানে সম্পত্তি তাকে দিলাম আবার সেখান থেকে ফিরিয়ে নেওয়া, সে যদি ব্যর্থ হয়, সম্পত্তির ক্ষতি করে, এগুলোই তো কারণ। তাহলে জি উক্ত সম্পত্তি বিক্রি করতে পারবেন এবং বিক্রিলব্ধ অর্থ দ্বারা উক্ত পাওনা পরিশোধ বা ক্ষতিপূরণের পর অবশিষ্ট টাকা যদি থাকে রিসিভারকে প্রদান। উক্ত সম্পত্তি বলতে রিসিভারের নিজস্ব সম্পত্তি ক্রোক, তাই না? জি এখন মামলার যে বিবাদমান সম্পত্তি, নালিশি সম্পত্তি, সেই সম্পত্তির যদি ক্ষতি করে ফেলে রিসিভার, মনে করেন তার কাছে জি 2টা গরু রাখতে দিল, গরুর দাম এক 2 লক্ষ টাকার গরু। এখন সে দুইটাই সে কি করে ফেলেছে, মনে করেন দুইটার মধ্যে একটা গরু মারা গেছে, একটা গরু আছে, তাহলে 1 লক্ষ টাকার ক্ষতি করে ফেললো সে। জি এখন সে
এই 1 লক্ষ টাকা ক্ষতি করার পরে তার যে গরু আছে ওই গরুর প্রয়োজনে বিক্রয় করে হলেও এই ক্ষতিপূরণ তাকে দিতে হবে, বা অন্য কোনো স্থাবর সম্পত্তি। তাহলে এভাবে রিসিভারের রক্ষণাবেক্ষণ হতে সম্পত্তি মুক্ত করা যায়, এবং তার কাছ থেকে যেটা বেঁচে আছে গরু ওটাও নিয়ে নেবে। গরুর উদাহরণ দিলাম, সেটা অস্থাবর সম্পত্তি, যে কোনো স্থাবর সম্পত্তির ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। কখন ও কিভাবে রিসিভারের নিযুক্তি বাতিল করা যায়? সুজন ভাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল, রিসিভার নিয়োগের ক্ষেত্রে রিসিভারের কি কি যোগ্যতা লাগতে পারে, এরকম তো কোনো কিছু আছে স্যার? আমার তো মনে হয়। রিসিভারের যোগ্যতা সংক্রান্ত কোনো কিছু আলোচনা নাই কোথাও, ঠিক আছে? এখন হ্যাঁ স্যার। বাস্তবে যদি আপনি প্র্যাকটিস দেখেন, মনে করেন যে সম্পত্তি, যেখানে সম্পত্তির আশেপাশের যে মানুষগুলো আছে, হ্যাঁ, একটা গ্রামে হ্যাঁ তো স্যার। ভালো মানুষও আছে, হ্যাঁ, যেমন দুই পক্ষ মিলে একজন ব্যক্তিকে কি করলো, মনোনীত করলো। বাদ বিবাদ অভিপক্ষ বললো যে মিস্টার রহিমকে দেওয়া হোক। মিস্টার রহিমের প্রতি দুইজনের কি আছে, বিশ্বাস আছে। রহিম কি হতে পারে, একজন শিক্ষক হতে পারে, বা কোনো মসজিদের ইমাম সাহেব হতে পারে, তাই না? জি স্যার। বুঝতে পারলেন? জি স্যার। এখন জি, উভয় সম্মতিক্রমে। উভয়ের অবশ্য সম্মতি লাগবে। হ্যাঁ। উভয়ের সম্মতিক্রমে আদালত রিসিভার নিয়োগ করে থাকেন। যখন একটা থ্যাংক ইউ। সম্পত্তি বাদীর কাছে থাকবে না বিবাদীর কাছে থাকবে, এটা নিয়ে ঝামেলা তৈরি হয়, বাদী বলে আমার কাছে থাক, বিবাদী বলে আমার কাছে থাক, তখন তৃতীয় পক্ষের বিষয় আসে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। কিন্তু রিসিভার নিয়োগের যোগ্যতা বিষয়ে আইনে উল্লেখ নাই। এটা কমন সেন্স থেকে বাস্তবতা দেখে যে ব্যক্তি এই সম্পত্তিরা দেখভাল করার ক্যাপাসিটি আছে তাকেই দিবে। যখন এবং যেভাবে রিসিভার নিযুক্তি বাতিল করা যায়, কারণ সম্পত্তি নিয়ে নেওয়া হচ্ছে, রিসিভার বাতিল প্রায় কাছাকাছি প্রশ্ন। নিম্নলিখিত পরিস্থিতিতে রিসিভারের নিযুক্তি বাতিল করা যায়: যে ক্ষেত্রে রিসিভার নিয়োগের মেয়াদ থাকে মামলার রায় পর্যন্ত, সেক্ষেত্রে আদালত কর্তৃক রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই রিসিভারের নিযুক্তি বাতিল হয়ে যায়। মনে করেন মামলার রায়ে বাদী কি বললো, ডিক্রি পেল, তাহলে ওই সম্পত্তিটা আবার বাদীকে বুঝিয়ে দিতে হবে, তাই না কামরুজ্জামান ভাই? জি জি তাহলে রায়ে তো বাদী জিতে গেল, এবার বাদী সম্পত্তিটা পেয়ে যাবে, রিসিভারের তো আর কাজ নাই। তাহলে নিযুক্তি কি হয়ে গেল, সমাপ্তি হয়ে গেল, তাই না? নিযুক্তি বাতিল জি বা সমাপ্তি শব্দটা দিয়েও প্রশ্ন আসতে পারে, একই কথা। রিসিভারের দায়িত্ব অবসান হওয়া মাত্রই তার নিযুক্তিকালের পরিসমাপ্তি ঘটবে। এখন যদি বলা হয় যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রিসিভার নিয়োগ, মনে করেন যে আম গাছ আছে 10টা, আম বাগান নিয়ে মামলা। এখন আম যদি পেড়ে সেটা বিক্রয় করা না হয় তাহলে আম নষ্ট হয়ে যাবে, তাই না? জি জি যদি আম নষ্ট হয়ে যায় তাহলে তো দুই পক্ষেরই ক্ষতি। তখন আম পেড়ে সেটা বিক্রয় করে টাকাটা আদালতে জমা দিতে বলবে। তাহলে রিসিভারের দায়িত্ব কতটুকু? আম পাড়বে, বাজারে বিক্রয় করবে, টাকাটা জমা দিবে। এখন যদি 1 লক্ষ টাকার আম বিক্রয় হয়, হয়তো বা রিসিভারকে দেওয়া হলো 10,000 টাকা, বাকি 90,000 টাকা জমা থাকলো। জি বুঝতে পারলেন? এবং জি আদালতে টাকা দেওয়ার সাথে সাথে নিযুক্তকালের সমাপ্তি ঘটলো, মানে তার দায়িত্ব শেষ। তার মানে সাময়িক নিযুক্তি একটা নির্দিষ্ট কাজের জন্য। সুজন ভাইকে সুযোগ দিয়েছি, বলেন। স্যার আর একটা প্রশ্ন, রিসিভার যেহেতু রক্ষণাবেক্ষণ করবে, রক্ষণাবেক্ষণ করতে গিয়ে যেহেতু কোনো সময় যদি ওই সম্পত্তির কোনো ক্ষতি হয়, তখন রিসিভারের সম্পত্তি ক্রয় করে রিসিভারের সম্পত্তি বিক্রি করে ওই সম্পত্তির ক্ষতির অংশটা ফিল আপ করা হয়। তো এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন হলো, যেহেতু রিসিভার দায়িত্ব নিচ্ছে, এই দায়িত্বের জন্য উনি কি কোনো অনারিয়াম পাবে কিনা? আমি তো প্রথমেই বললাম অবশ্যই ফি নিবে। ফি না হলে কেউ নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবে? আপনাকে হ্যাঁ ফি হ্যাঁ না ঠিক দিলে আছে। আপনি দায়িত্ব নেবেন? একটা রিস্ক আছে না না? না নেবো না, কারণ এটা তো একটা রিস্ক মেনটেন করতেছে এখানে। একটু আগে ঠিক আমি আছে স্যার, বললাম এক থ্যাংক ইউ। লক্ষ টাকা দিয়ে আম বিক্রয় করলো, 10,000 টাকা কেটে নিল। এটা কি কারণে কেটে নিল? তার অনারিয়াম নিল, ফি নিল। বুঝতে পারেননি? আচ্ছা। জি জি হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই ওই জিনিসটা আমি খেয়াল করি নাই তো স্যার, সেই জন্য থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। প্রশ্ন করলে আমি উত্তর দিব, সমস্যা নাই। প্রশ্ন করাতে আমি কখনো বিরক্তি হই না, কিন্তু আপনি এই যে টু দা পয়েন্ট প্রশ্ন করলেন, ভালো লাগে।
এখন যদি আপনারা প্রশ্ন করেন যে স্যার এইটা আবার আলোচনা করেন, মানে আপনি কিছুই বোঝেননি, তখন লাগে বিরক্ত। আপনাকে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, জালাল ভাই বলেন। স্যার এই যে পরীক্ষা দিছিলাম খাতাগুলো কি দেখছেন? এই প্রশ্ন আপনি মেসেজ করবেন, ক্লাসের প্রশ্ন থাকলে করেন। এই প্রশ্নটা আচ্ছা ক্লাসের না, আপনি ক্লাসের মধ্যে এখন প্রশ্ন করছেন। মনে করেন আমি এখন খেতে বসেছি, এখন একজন ব্যক্তি এসে আমাকে কি করছে, হ্যান্ডশেক করছে, এখন আমার খাবার হাতে তো ভরে আছে, কি করে হ্যান্ডশেক করবে? আপনি আচ্ছা মেসেজ করবেন এই ধরনের ইনফরমেশন জানতে হলে। আচ্ছা এই 2 দিন ধরে রাজশাহীর আবহাওয়া আবার খারাপ হয়েছে, বিদ্যুৎ যাচ্ছে না কিন্তু ঠান্ডা, দেখেন ফুল হাতা পরে আছে। হ্যাঁ, তাই রাত জেগে কাজ করতে পারছে না। খাতা কিছু দেখেছি, টোটাল কমপ্লিট হয়নি। খাতা দেখা হলেই তো রেজাল্ট দিয়ে দিব, তাই না? আমি আসলে যে কোশ্চেনটা করতে চাইছিলাম স্যার, যে আনসার করতে গিয়ে একটা যে 1 নং প্রশ্নের উত্তর এনে তো স্যার ক খ গ থাকে, 3টা অংশ থাকে কিংবা বেশি থাকে। এখন 1 নং প্রশ্নের উত্তর আমি লিখে তারপরে কি ক খ গ এই সিরিয়ালে লিখবো, নাকি আবার 1 নং প্রশ্নের উত্তর ক লিখে আবার পরেরটা আবার 1 নং প্রশ্নের উত্তর খ এইভাবে লিখবো? এই যে এখানেই, যেমন এখানে আছে 9-এর 5, এখানে যদি ক খ থাকে তাহলে প্রতিবার আপনি 9-এর ক নং প্রশ্নের উত্তর, 9-এর খ নং প্রশ্নের উত্তর আলাদা আলাদা হেডিং দিবেন। মানে বামে ক খ গ এদিকে ছোট করে দেওয়ার দরকার নেই, এখানেই দিবেন। কেন এরকম একটা প্রশ্ন গত ক্লাসে ছিল না? জি জি, একসাথে 4-5টা হ্যাঁ, ছিল মনে অ্যাপিয়ারেন্স, পড়ছে। নন অ্যাপিয়ারেন্স, একের মধ্যে ক খ গ ছিল। প্রতিটার জন্যই তো জি আলাদা নং প্রশ্নের উত্তর, খ নং প্রশ্ন উত্তর, গ নং প্রশ্ন উত্তর, আলাদা হেডিং ছিল না? স্যার আমি আসলে এই জিনিসটাই বুঝতে মানে আনসার করছি তো শুধু আপনার আপনার প্রথম। খাতা ওপেন করে, যেমন এখন আপনি নোট দেখতে পাচ্ছেন, আপনার খাতা জি ওপেন স্যার। করে আপনাকে আলাদাভাবে ফিডব্যাক দেওয়া হবে এবং আগামী শুক্রবারের আগেই সেটা দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা জি আপনার স্যার। কোন ভুলগুলো সেগুলো দেখাই দিব, এটা ঠিক আছে, এটা ভুল আছে, এগুলো আমি প্রতি প্রতি ব্যক্তিকে ফিডব্যাক দেবো, সমস্যা নেই, যেন আগামী শুক্রবারে ক্লাস সবার ভালো হয়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা ভাই। আচ্ছা, তাহলে রিসিভারের দায়িত্বের অবসান হওয়া মাত্রই, মানে যে কাজ, যতটুকু কাজ দিলাম সেই কাজটা যদি শেষ করে তাহলে তার কাজ শেষ। জি পরিসমাপ্তি ঘটলেই তার নিযুক্তি বাতিল হবে বা পরিসমাপ্তি হবে। মামলার পক্ষসমূহের মধ্যে আপোষ বা অন্য কোনোভাবে চূড়ান্ত নিষ্পত্তির পর, মানে মামলা এবার যদি সোলেনামা হয়ে যায়, এন্ড বাদী বিবাদী যদি এক হয়ে যায়, আর বিবাদ থাকলো না, বিবাদ না থাকলে তৃতীয় পক্ষের আর দরকার আছে? না। আর দরকার আছে? দরকার নাই। তার রিসিভারের কাজের পরিসমাপ্তি ঘটে এবং তার নিযুক্তি বাতিল হয়ে যায়। তাহলে 3টা পয়েন্ট খুবই প্র্যাকটিক্যাল। ঠিক আছে? জি স্যার। খুবই প্র্যাকটিক্যাল, এই কারণে এখানে কোনো কি দেওয়া নাই, আইনের বিধান দেওয়া নাই, কারণ এইটা কোনো আইন দিয়ে ব্যাখ্যা করা যাবে না, এটা প্র্যাকটিক্যাল নলেজ থেকে উত্তর করতে হবে। ঠিক আছে? জি আচ্ছা, এখন আমি কিছু কথা বলি, যেহেতু সময় আছে। যারা পরে শুরু করেছেন বা যারা আগে শুরু করেছেন কিন্তু এতদিন ঘুমাইছিলেন, পরীক্ষার ফর্ম ফিল আপ দেওয়ার পর একটু জেগে উঠেছেন, তো তাদের জন্য পরামর্শ হচ্ছে, এই মুহূর্তে আপনার সামনে যেটা আসছে, মানে যে অংশটুকু পড়াচ্ছি এটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করেন। পিছনে যেটা বাদ পড়ে গেছে আপনার, মানে আপনি মনে করেন যে একটা অনুষ্ঠানে যেতে আপনার দেরি হয়ে গেছে, এখন নাস্তা দিয়েছিল, নাস্তা আপনার মিস করে ফেলছেন, এখন আপনার মেন ডিশ দেওয়া হচ্ছে, মানে মূল পোলাও মাংস দেওয়া হচ্ছে। ঠিক আছে? এখন আপনি জি নাস্তার চিন্তা না করে এখন পোলাও মাংসটা খান, নাস্তা পান না পান সেটা পরে বিষয়। এটা তাদেরকে বোঝাচ্ছি, এই মুহূর্তে যেটা আলোচনা করছি সেটা বোঝার চেষ্টা করেন। আর পূর্বে যেগুলো শেষ হয়ে, মানে যেগুলো আপনি আলোচনা হয়েছে কিন্তু আপনি সেটা ধরতে পারেননি, সেটা নিয়ে পরে কথা হবে। বর্তমানে যেটা চলছে সেটা আপনি ঠিকভাবে পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে এখানে ভালো পারফরমেন্স করেন। স্যার আমি ক্লাস টেস্টে ভালো করছি এই সাবজেক্টে, কিন্তু প্রিভিয়াস 2-3টা সাবজেক্ট ওই সময় তো স্যার আমি ভর্তি হইনি, বা ওই সময় তো আমি স্যার ভর্তি হলেও ক্লাস করতে পারিনি ব্যস্ততার কারণে, আমি পিছিয়ে পড়েছি। তো পিছিয়ে যেগুলো পড়েছে ওগুলো নিয়ে চিন্তা না করে যেটা সামনে বর্তমান সেটাকে ভালোভাবে কমপ্লিট করেন, তাহলে রিভিশন ক্লাসে গিয়ে আমি সেগুলো তো আবার ঠিক করে দিব। বুঝতে পেরেছেন? জি সুজন ভাই বলেন। স্যার আমার একটা এই টপিকের সাথে রিলেটেড একটু হয়তো আনরিলেটেড হইতে পারে। এখানে আমরা আজকে রিসিভার নিয়ে কথা বলছি। হুম। তো
বিভিন্ন আইনের সময় আমরা দেখছি রিসিভারের সাথে সাথে আমরা কয়েকটা টার্ম খেয়াল করছি, একটা হলো লিকুইডিটর আর একটা হলো কনসিলিটর আর রিসিভার, এই তিনটার কি একটু তো বেশ কম আছে নাকি স্যার? আপনি একেবারে আচ্ছা আলাদা, ভিন্ন ভিন্ন, একেবারে ভিন্ন ভিন্ন। আপনি এইটা স্পেলিং সহ আমাকে মেসেজ করেন, আপনার জানার জায়গা থাকলে আমি সেটা বুঝিয়ে দেবো। প্রশ্নটা টেক্সট করে আমাকে পাঠাই দেন, ঠিক আছে? আমি সময় ওকে, করে আপনাকে এটা বুঝিয়ে দেবো, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি তিনটা যে টার্ম বলেছেন, তিনটা সম্পূর্ণ আলাদা আলাদা। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আজকে দুইটা টপিক আলোচনা করা হলো। এই দুইটা টপিক নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। একটা ছিল অ্যাডজর্নমেন্ট বা মুলতবি, আর একটা হচ্ছে রিসিভার নিয়োগ সংক্রান্ত বিধান। এগুলো থেকে ছোট ছোট প্রশ্ন আসতে পারে, প্রবলেমেটিক প্রশ্ন আসার সম্ভাবনা কম, তবে অ্যাডজর্নমেন্ট থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে। রিসিভারের এই টপিক থেকে অ্যাডজর্নমেন্ট ওই টপিকটা বেশি ইম্পর্টেন্ট।